humidity. Humidity and precipitation. Okay. Humidity, the amount of water vapor present in the air. আমরা actually humidity কিভাবে measure করি না by moisture. By moisture present in water. Present in water. তাহলে এই সরি এয়ারে তাহলে একটা জিনিস ভাবে ময়েশ্চারটা আসবে কোথা থেকে না বাই ওয়াটার ভেপার okay the amount of water vapor present in the atmosphere is referred to as humidity present in the atmosphere is referred to as humidity. Humidity of the atmosphere is high when it has large quantities of water vapor. So obviously large quantities of water vapor থাকলে humidity high থাকবে যেটা আমরা সামারে দেখতে পাই The water vapor holding capacity of the air is related to its temperature. আচ্ছা আরেকটা জিনিস হিউমিডিটি আমরা মেজার করি ইন টু টাইপস একটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি আরেকটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি এবার দেখ অ্যাটমসফিয়ারে ধর 25°C টেম্পারেচার the air of 25°C temperature can hold the water vapor can hold how much water vapor okay কতটা ওয়াটার ভেপার ক্যারি করতে পারে এই রকম টেম্পারেচারে একটা সার্টেন ভলিউম অফ এয়ার কতটা ওয়াটার ভেপার ক্যারি করতে পারছে ওয়াটার ভেপার হোল্ডিং ক্যাপাসিটি আচ্ছা আয়রন ম্যান তুই বুঝতে পারছিস আয়রন ম্যান হ্যাঁ তুই বুঝতে পারছিস তো কি বলছি ওকে আচ্ছা এবার যেটা ফ্যাক্ট হচ্ছে যে হ্যাঁ একটা সার্টেন টেম্পারেচারে একটা সার্টেন ভলিউম অফ এয়ার কতটা ওয়াটার হোল্ড করতে পারে বা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কতটা ওয়াটার ভেপার হোল্ডিং ক্যাপাসিটি কতটা সেটা কিন্তু ডিপেন্ড করবে সেই ভলিউম অফ এয়ারের টেম্পারেচারের উপর আমি এখানে যেমন একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এই টেম্পারেচারটা নিয়ে তবে টেম্পারেচারের উপর কিন্তু ডিপেন্ড করবে এমন যদি দেখা যায় ধর 25°C টেম্পারেচারের এয়ার সে ম্যাক্সিমাম হোল্ড করতে পারে 10 গ্রাম অফ ওয়াটার ভেপার ওকে এইবার যদি দেখা যায় টেম্পারেচারটা 25° থেকে 23°C চলে এসেছে 2°C কমে গেছে রিডিউস হয়েছে
সে কিন্তু আর 10 গ্রাম অফ ওয়াটার ভেপার ক্যারি করতে পারবে না। দেখা যায় সে হয়তো 7 গ্রাম অফ ওয়াটার ভেপার ক্যারি করতে পারে। তাহলে এক্সট্রা কত হলো? 3 গ্রাম। এই 3 গ্রামটা কিন্তু প্রেসিপিটেশন হয়ে যাবে। ঠিক আছে, তো চল এবার আমরা দেখি কি ব্যাপারটা বলছে। হ্যাঁ, তাহলে কি হলো না, সার্টেন ভলিউম অফ এয়ার কতটা ওয়াটার ভেপার ক্যারি করতে পারে সেটা ডিপেন্ড করে সেই এয়ারের টেম্পারেচারের উপর। কেন এরকম স্যাচুরেশন অ্যান্ড ইনস্যাচুরেশনের উপর ডিপেন্ড করছে। যেমন 25°C টেম্পারেচার যদি 10 গ্রাম অব্দি ম্যাক্সিমাম ওয়াটার ভেপার হোল্ড করতে পারে, দ্যাট ইজ স্যাচুরেটেড এয়ার। ওকে, এবার যদি 25°C থেকে 23°C নেমে আসে টেম্পারেচার, তাহলেও কিন্তু এই যে 10 গ্রাম থাকে, ধর 23°C নেমে আসলে তার ক্যাপাসিটি হচ্ছে 7 গ্রাম ওয়াটার ভেপার হোল্ড করো, বা 10 গ্রামই রয়েছে, তখন কিন্তু এটা ওভার স্যাচুরেটেড হয়ে যাবে। এবার ওভার স্যাচুরেটেড হয়ে গেলে সেটাকে হোল্ড করতে পারবে না 3 গ্রাম, এটা কিন্তু প্রেসিপিটেশনের দিকে চলে যাবে। ঠিক আছে, তো চলো এবার হচ্ছে টু টাইপস অফ হিউমিডিটি। একটা, আচ্ছা, হট এয়ার ক্যান হোল্ড মোর ওয়াটার ভেপার দ্যান কোল্ড এয়ার। আচ্ছা, দুটো টাইপ অফ হিউমিডিটি আমি আগে বলেইছি। আমি আগে অ্যাবসলিউট হিউমিডিটি বলবো, দেন রিলেটিভ হিউমিডিটি বলবো। রিলেটিভ হিউমিডিটি হচ্ছে অনেক রিলায়েবল, মানে যেহেতু আমরা কম্পারিজন করি এয়ারে, দ্যাটস ওয়াই উই ওয়ার্ক উইথ রিলেটিভ হিউমিডিটি। অ্যাবসলিউট হিউমিডিটি আমাদের কোনো সেভাবে মেজারমেন্টে লাগে না, কিন্তু যেহেতু রয়েছে তাই জন্য আমাদেরকে করতে হবে। তো আমি আগে অ্যাবসলিউট হিউমিডিটিটা বলে দিই, দেন আমি রিলেটিভ হিউমিডিটির কাছে আসবো। এটা কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট। Absolute humidity is the total amount of water vapor content present in the given volume of air indicates the absolute humidity. Okay, absolute humidity is expressed in terms of grams of water vapor present per cubic meter of air. Okay, the absolute humidity of air may be 2 gram per cubic meter. Okay, অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে 1 কিউবিক মিটার এয়ার টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট থাকে, যদি টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার। এবার এখানে 2 গ্রাম বলেছে, কখনো যদি 3 গ্রাম হয়, কখনো 5 গ্রাম হয়, যা খুশি। ওকে,
তাহলে যদি দেখা যায় 1 কিউবিক মিটার এয়ারে 5 গ্রাম ওয়াটার ভেপার প্রেজেন্ট আছে, তাহলে অ্যাবসলিউট হিউমিডিটি 5 গ্রাম পার কিউবিক মিটার এয়ার। এবার এখানে একটা প্রবলেম আছে, টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট রয়েছে 1 কিউবিক মিটার এয়ারে। তো এইবার এখানে আমি কোনোভাবে স্যাচুরেশন মানে স্যাচুরেটেড এয়ার, ওভার স্যাচুরেশন, ওভার স্যাচুরেটেড এয়ার or unsaturation or unsaturated air এগুলো ডিটারমাইন করতে পারছি না। তাহলে কি করে বুঝবো পার্টিকুলার একটা এয়ারে ওয়াটার ভেপার বেশি হয়ে যাচ্ছে কি কম হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন কি করে প্রেসিপিটেশন ফর্ম হবে? তো সেই জন্য অ্যাবসলিউট হিউমিডিটি কম্পারিজন করার জন্য, মানে এয়ারে কতটা ওয়াটার ভেপার রয়েছে এটা কম্পারিজন করার জন্য পারফেক্ট নয়। আমাদের ক্লাইমেটের অর ওয়েদার স্টাডি করতে গেলে আমাকে এই স্যাচুরেটেড এয়ার, ওভার স্যাচুরেটেড এয়ার, আনস্যাচুরেটেড এয়ার এরকম কম্পারিজন করতে হবে। দ্যাটস ওয়াই উই নিড রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা, এখানে যেটা একটু বলে দিই, দ্য ভলিউম অফ এয়ার ইজ লাইকলি টু চেঞ্জ উইথ দ্য চেঞ্জ অফ টেম্পারেচার। অ্যাবসলিউট হিউমিডিটি তুমি দেখবে যে ভলিউম অফ এয়ার সেটা চেঞ্জ হচ্ছে উইথ চেঞ্জ অফ টেম্পারেচার, বা তুমি কম্পারিজনটা করতে পারবে না ওই ওভার স্যাচুরেটেড আনস্যাচুরেটেড। অ্যাবসলিউট হিউমিডিটি ইজ নট ইউজ কমনলি, আমরা বেসিক্যালি অ্যাবসলিউট হিউমিডিটি ইউজ করি না মেজারমেন্টের জন্য। ইট ডাজ নট টেক টেম্পারেচার ইনটু কনসিডারেশন। আমাদের এয়ার টেম্পারেচার ইজ ভেরি কমন, তো এখানে দেখ টেম্পারেচারের কথা কিছু মেনশনই করেনি। Into consideration or the amount of water vapor the air needs to become saturated. একটা টেম্পারেচারে কতটা এয়ার, কতটা ভলিউম অফ এয়ার স্যাচুরেটেড হতে পারে সেটার কথাও এখানে মেনশন করেনি। দ্যাটস ওয়াই অ্যাবসলিউট হিউমিডিটি ইজ নট দ্য রিগার্ড টু কম্পেয়ার। আচ্ছা, দেন আমরা চলে আসবো আমাদের যেটা মেইন কনসার্ন, সেটা হলো রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি আগে ফর্মুলাটা বলে দিই, দেন ডেফিনেশনটা তার থ্রুতেই বলা হবে। আচ্ছা, রিলেটিভ হিউমিডিটি কিন্তু 100-এ এক্সপ্রেস করা হয়, অ্যাজ আ পার্সেন্টেজে এক্সপ্রেস করা হয়। মানে ধর বললাম যে 50%, 70% এরম ভাবে এক্সপ্রেস করা হয়। ওকে, এক্সপ্রেস অ্যাজ পার্সেন্টেজ। Okay. Relative humidity is a ratio between the quantity of water vapor present in the atmosphere at a given temperature to the maximum quantity of water vapor that the atmosphere can hold at that temperature. Okay, তার মানে কি হচ্ছে দেখ, it is a ratio, তার জন্য আমরা একটু রেশিও করব। The quantity of water vapor present, actually present in
certain volume of air in certain temperature. Okay. The quantity of water vapor is the maximum quantity of water vapor can be held by certain volume, মানে এই যে certain volume of air তার মধ্যে কতটা ওয়াটার ভেপার প্রেজেন্ট আছে ডিভাইডেড বাই এই সার্টেন ভলিউম অফ এয়ার কতটা ওয়াটার ভেপার ম্যাক্সিমাম হোল্ড করতে পারে। ইন সার্টেন টেম্পারেচার, ওকে, ইন্টু 100। ওকে, ব্যাপারটা কি হচ্ছে দেখ, আচ্ছা ধর 20°C টেম্পারেচার, ওকে, এয়ার রয়েছে 3 কিউবিক মিটার, ওয়াটার ভেপার ক্যারি করতে পারে 20°C টেম্পারেচারে 3 কিউবিক মিটার এয়ার ক্যারি করতে পারে ম্যাক্সিমাম 50 গ্রাম ওয়াটার ভেপার, ওকে, বাট তার মধ্যে রয়েছে 30 গ্রাম water vapor is now present. Is now present in 3 cubic meter air in 20°C. Okay, 30 গ্রাম প্রেজেন্ট রয়েছে, বাট এই অ্যামাউন্ট অফ এয়ার এই টেম্পারেচারে 50 গ্রাম ম্যাক্সিমাম হোল্ড করতে পারে। তাহলে আমি লিখবো 30 গ্রাম ডিভাইডেড বাই 50 গ্রাম, অ্যাকচুয়ালি এটা রেশিও করছি, ইন্টু 100। এখন হিউমিডিটি হচ্ছে 60%। আমরা সবসময় হিউমিডিটি শীতকালে হোক, উইন্টারে হোক, উইন্টারে হোক, সামারে হোক, মনসুনে হোক, সবসময় দেখবি হিউমিডিটি যখন এয়ার এয়ার ওয়েদার রিপোর্ট দেখানো হয় হিউমিডিটি কিন্তু পার্সেন্টেজে দেখানো হয়। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম, রিলেটিভ হিউমিডিটি ইজ আ রেশিও। রেশিও কিসের না, দেখ আমি এখানে দেখিয়ে দিলাম, রেশিও হচ্ছে কতটা ওয়াটার ভেপার প্রেজেন্ট আছে ডিভাইডেড বাই কতটা ওয়াটার ভেপার ম্যাক্সিমাম হোল্ড করতে পারে ইন্টু 100। ওকে, এটাই হলো রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা আমাকে একটু বল রিলেটিভ হিউমিডিটি বুঝতে কার অসুবিধা হয়েছে? রিলেটিভ হিউমিডিটি বুঝতে কারোর অসুবিধা হয়েছে? আচ্ছা ম্যাম, অ্যাবসলিউট হিউমিডিটি বের করার আগে তো আমাকে
না না সরি, রিলেটিভ হিউমিডিটি বের করার আগে আমাকে তো অ্যাবসলিউট হিউমিডিটিটা বের করতেই হচ্ছে, তাহলে ওটা ইম্পর্টেন্ট কেন না? না, অ্যাবসলিউট হিউমিডিটি তোমাকে বের করতে হচ্ছে যে টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার পেপার, এটা তোমাকে বের করতে হচ্ছে না, ওরাই দিয়ে দিচ্ছে। অ্যাবসলিউট হিউমিডিটি দিয়ে তো তুমি কোনো আহ, মানে কম্পারিজনটা করতে পারছো না। অ্যাবসলিউট হিউমিডিটি তো কোনো টেম্পারেচার বলা নেই, এখানে তো বলেইছে না সার্টেন কিন্তু certain air, রিলেটিভ, certain volume of air in certain temperature ও আচ্ছা টেম্পারেচার, ও আচ্ছা ঠিক আছে মেনশন করেছে না। টেম্পারেচার। দুটোতেই মানে একটা হচ্ছে টেম্পারেচার সার্টেন ভলিউম অফ এয়ার ইন সার্টেন টেম্পারেচারে যতটা কোয়ান্টিটি অফ ওয়াটার পেপার রয়েছে ডিভাইডেড বাই কতটা ম্যাক্সিমাম হোল্ড করতে পারে ওই টেম্পারেচারে, ওই সার্টেন ভলিউম অফ এয়ার কতটা ম্যাক্সিমাম হোল্ড করতে পারে টেম্পারেচার, এই দুটোর মধ্যে যে রেশিও, রেশিও মানেই বুঝতে পারছিস ইট ইজ কম্পারিজন। তো সেটাই হচ্ছে হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, হুম যেখানে কম্পারিজন করা যাচ্ছে। অ্যাবসলিউট হিউমিডিটি যে আমরা হ্যাঁ হ্যাঁ কিচ্ছু করতে পারবো না, না কম্পারিজন করতে হুম। পারবো, না বলতে কিন্তু পারবো। ম্যাম হ্যাঁ বল। রিলেটিভ হিউমিডিটি বের করার আগে তো, মানে রিলেটিভ হিউমিডিটি বের করতে গেলে হুম। আমাকে তো আগে অ্যাবসলিউট হিউমিডিটিটা বের করতে হবে। অ্যাবসলিউট হিউমিডিটি ইট ইজ নট, বিকজ অ্যাবসলিউট হিউমিডিটিতে কোনো মতেই টেম্পারেচারের কথা বলা নেই। ও আচ্ছা, ঠিক আছে, মানে টেম্পারেচারের কথা বলা থাকলে সেটা অ্যাবসলিউট হিউমিডিটি না। না যেহেতু দ্যাট অ্যাবসলিউট হিউমিডিটি টেম্পারেচারের কথা বলা নেই, দ্যাট দিস ইজ দ্য মেইন হুম ফল্ট অফ অ্যাবসলিউট হিউমিডিটি, তাই জন্য আমরা অ্যাবসলিউট হিউমিডিটি নিই না। আচ্ছা টেম্পারেচার ছাড়া তো কোনো কথাই হবে না। এই যখন টেম্পারেচার কমে গেছে আমি তুমি কাঁপছি না। আচ্ছা বুঝেছি। ঠিক আছে, ওকে। ইন্দ্রাণী হুম বুঝেছো? হ্যাঁ বুঝেছি। ওকে, কোনো ডাউট? না নেই। ওকে, আয়রন ম্যান, কোনো ডাউট? হ্যাঁ ম্যাম বুঝেছি। ওকে, ইশিকা? না ম্যাম নেই। ওকে, ইন্দ্রাণী কেমন ঘুরলি রে, ওখানে ঠান্ডা কেমন? বেশ গরম ছিল। গরম ছিল? Okay. এই তোরা নতুন যে মানে করিডোরটা হয়েছে এটা দেখতে পেয়েছিস তো? হ্যাঁ দেখতে পেয়েছি, কিন্তু ওটা এখনো কনস্ট্রাকশন আর চলছে। তখন চলছে ওটা, ব্যাপারটা কি মানে ওই যে কাশী বিশ্বনাথের যে মন্দিরটা, সেই মেইন রোডটা কি সব দোকানগুলো ভেঙে দিয়েছে? ওটা বাঙালি টোলার একটা পার্ট ভেঙে দিয়েছে ওখানে। বাঙালি টোলা, রাইট রাইট। ও কাশী বিশ্বনাথের যে মেইন মন্দিরটা যেখানে বৃহস্পতি মন্দির আছে, এটা তো বাঙালি টোলা। ঠিক, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ওখানটা ভেঙে দিয়েছে, তো ওর জায়গায় একটা রাস্তা করেছে যেটা একদম ঘাটের থেকে উঠে আসা ডিরেক্ট, যাবে। হ্যাঁ। আচ্ছা বুঝেছি বাবা। ওকে, চলো নেক্সট বলছে যেটা যে রিলেটিভ হিউমিডিটি ইনক্রিজেস when air gets cooled and decreases when air gets heated up. Relative humidity increases when air gets cooled and relative humidity decreases when air gets heated up. অ্যাকচুয়ালি কি হয়, এয়ার যদি হিটেড আপ হয়ে যায় তার ওয়াটার ভেপার কন্টেইন মানে ওয়াটার ভেপার ক্যারি করার ক্যাপাসিটিটা বেড়ে যায়, রাইট? তাই জন্য কিন্তু রিলেটিভ হিউমিডিটিটা একটু হলেও ডিক্রিজ করে যাচ্ছে। ওকে, রিলেটিভ হিউমিডিটি ইজ হাই ইন দ্য ইকুয়াটোরিয়াল রিজিয়ন অ্যান্ড ইজ লো ইন ট্রপিক্যাল ডেজার্ট।
আচ্ছা দেখ এখানে অলরেডি বলেছে যে R8 মানে রিলেটিভ হিউমিডিটি ডিক্রিজ করে যখন এয়ার গেট হিটেড আপ। তো ট্রপিক্যাল ডেজার্টে কি হয় মানে এয়ার অনেক বেশি ওয়ার্ম থাকে, তাই জন্য রিলেটিভ হিউমিডিটি লো। ওকে আচ্ছা, when the relative humidity of air is 100%, the air is said to be saturated. Saturated air will not absorb any further water vapor. The temperature at which air gets saturated is called dew point. যখন রিলেটিভ হিউমিডিটি 100% হয়ে যাবে, মানে আর ওয়াটার ভেপার সে ক্যারি করতে পারবে না। যেই একটু টেম্পারেচারটা ডিক্রিজ করে যাবে তখনই কিন্তু প্রেসিপিটেশন, এনি টাইপ অফ প্রেসিপিটেশন শুরু হবে। যদি খুব ঠান্ডা রিজিয়ন হয়, কোল্ড রিজিয়ন হয়, সেখানে স্নোফল হবে। ওকে আচ্ছা এবার চলো কনডেনসেশন। একবার দেখাবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা R8 মানে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা একটু জাস্ট 2 মিনিট একটু এরকম জলটা নিয়ে আসি, জল তেষ্টা পেয়ে গেছে। আচ্ছা ইশিকা তুই বুঝতে পারছিস পড়া? হ্যাঁ ম্যাম। ওকে আয়রন ম্যান তুই ঘুমিয়ে পড়িসনি তো? না ম্যাম। জেগে থাক কিন্তু। ওকে নেক্সট কনডেনসেশন। আচ্ছা না হ্যাঁ বল। আগের দিনের যে টেস্টটা দিয়েছিলাম না, সেটার রেজাল্টটা আগের আগে ও হ্যাঁ 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 আমি দিয়ে দিচ্ছি, দাঁড়া তোর হয়ে যাক পড়া, দিয়ে দিচ্ছি। আচ্ছা কনডেনসেশন ইজ দ্য প্রসেস by which water vapor gets converted into tiny droplets of water or ice. Basically এই যে এক্সেস ওয়াটার ভেপার যে মোমেন্টে পার্টিকুলার টেম্পারেচার ডিক্রিজ করে যাচ্ছে, তখন যে এক্সেস ওয়াটার ভেপার সেটাই কিন্তু কনডেন্স হওয়া স্টার্ট করে। Water vapor gets converted, এই যে excess water vapor gets converted into tiny droplets of water or ice. Okay. The condensation is the opposite of evaporation. Condensation occurs when water vapor is added to saturated air or when air is cooled below the dew point. অ্যাকচুয়ালি ওয়াটার যখন ধর এয়ার অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে, ধর এয়ার 25°C, তখন 10 গ্রাম অফ ওয়াটার ভেপার ক্যারি করতে পারে, তার বেশি পারছে না, মানে এই টাইমে এয়ার হচ্ছে স্যাচুরেটেড। মানে যার রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 100%, মানে 10 গ্রাম ক্যারি করতে পারে, 10 গ্রামই প্রেজেন্ট আছে, রিলেটিভ হিউমিডিটি 100%, তখন হচ্ছে এয়ার স্যাচুরেটেড। ওকে এবার যদি এখানে আরো ওয়াটার ভেপার অ্যাড করা হয়, তাহলে কিন্তু এই এক্সট্রা ওয়াটার ভেপার আর হোল্ড করতে পারবে না।
তখন এক্সট্রা যে ওয়াটার ভেপার, মানে যে 10 গ্রাম ওয়াটার ভেপার স্যাচুরেটেড হয়ে রয়েছে, এক্সট্রা যে ওয়াটার ভেপার অ্যাড করতে যাবে সেই এক্সট্রা ওয়াটার ভেপারটা কিন্তু কনডেন্স হয়ে যাবে। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি দেখা যায় যে 25 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে এয়ার টেম্পারেচার চলে এসেছে, 20 ডিগ্রি সেলসিয়াসে রিলেটিভ হিউমিডিটি 100% হচ্ছে 6 গ্রাম, তাহলে এক্সট্রা হয়ে গেল 4 গ্রাম ওয়াটার ভেপার। এই 4 গ্রাম ওয়াটার ভেপার কিন্তু কনডেন্স হওয়া স্টার্ট করবে। কনডেন্স হওয়া স্টার্ট করবে বিকজ আমরা দেখছি 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস হলো কুলড হয়ে যাচ্ছে, এয়ার কুলড হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি কুল হয়ে গেলে তার যে ওয়াটার ভেপার ক্যারি করার যে ক্যাপাসিটি সেটাও কমে যাবে। তো এক্সট্রা 10 গ্রাম থেকে 6 গ্রাম এক্সট্রা যে 4 গ্রাম হয়ে যাচ্ছে, সেই 4 গ্রামটা কিন্তু কনডেন্স হয়ে যাবে। As saturated air is holding the maximum quantity of water vapor, আমরা দেখছি যে 100% হয়ে যাচ্ছে, the excess water vapor gets condensed. Therefore, condensation begins only when the air is already saturated. Condensation তখনই হবে যখন এয়ার স্যাচুরেটেড হয়ে যাবে। ওকে, আর এয়ার স্যাচুরেটেড হয়ে গেলে এক্সট্রা যেটা অ্যাড করা হচ্ছিল সেটাই তখন কনডেন্স হচ্ছে। ওকে, এখানে একটা এক্সাম্পল দিয়েছি যেটা আমি এখানে বলেছি, ইউজুয়ালি কনডেনসেশন অকার্স ডিউ টু কুলিং অফ স্যাচুরেটেড এয়ার। এই যে দেখ আমি এখানে এই স্যাচুরেটেড এয়ার ছিল তাকে কুল করেছি। Okay, at a temperature of 30 degrees Celsius can hold 30 gram of water vapor per cubic meter. When the air is cooled to 25 degree Celsius, তো এখানে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলো, আর 30 গ্রাম ওয়াটার ভেপার ছিল সেখানে ম্যাক্সিমাম 23 গ্রাম অফ ওয়াটার ভেপার হোল্ড করতে পারছে। তাহলে এক্সেস কত হচ্ছে? 7 গ্রাম অফ ওয়াটার ভেপার। এই 7 গ্রাম অফ ওয়াটার ভেপারটাই কিন্তু কনডেনসেশন হচ্ছে, কনডেন্স হচ্ছে। আচ্ছা, কনডেনসেশন starts when the air gets cooled to a temperature below the dew point or saturation point. Cooling of air may occur in 3 ways. আচ্ছা, এখানে যেটা বলছে যে এয়ার কিভাবে কুল হচ্ছে। Cooling of air into 3 ways. First of all, contact with a cold surface. এমন যদি হয় এয়ার যদি কোল্ড সারফেসের কন্ট্যাক্টে আসে তাহলে তার টেম্পারেচারটা নিয়ে ঠান্ডা হয়ে যাবে। নাম্বার 2, মিক্সিং উইথ কোল্ড এয়ার, হট এয়ার সামহাউ কোল্ড এয়ারের সাথে মিক্স হয়ে গেল তো সেই এয়ারটা ঠান্ডা হয়ে যাবে। ফার্স্টে ফ্রন্ট ক্রিয়েট করবে, দেন কোল্ড এয়ারের সাথে মিশে যাবে। মিক্সিং উইথ কোল্ড এয়ার। and number 3, ascent of air, মানে এয়ার যদি যখন আমরা জানি যে এয়ার হট হয়ে রয়েছে ও কি করবে, লাইট হয়ে উপরে উঠে যাবে, অ্যাসেন্ড করবে, দেন উপরে উঠে গিয়ে কি হয় আরো সারাউন্ডিং এয়ারের কন্ট্যাক্টে এসে ঠান্ডা হয়ে যায়। তো দ্যাটস ওয়াই অ্যাসেন্ট অফ এয়ার। অ্যাসেন্ট অফ এয়ার মানে এয়ার উপরে উঠে যাওয়া, আপরাইজ করা। ওকে, এই তিনটে ওয়েতে কিন্তু কুলিং অফ এয়ার হয়। Okay. Next, of these 3, cooling by ascent is the most common cause for condensation to take place. Actually, এটাই main cause, because যেটা হয় যে এয়ার লাইট হয়ে যখন আপরাইজ করে দেন কুলিং হয়ে যায় এন্ড কন্ডেনসেশন প্রসেস হয়। মানে অ্যাকচুয়ালি হয় কি, এয়ার যখন আপরাইজ করে সে অ্যাকচুয়ালি
অনেকটাই হাই লেভেল অফ অ্যাটমসফিয়ার চলে যায়, আপার লেয়ার অফ অ্যাটমসফিয়ার চলে যায়, তখন কিন্তু কনডেনসেশন প্রসেস স্টার্ট হয়ে যায় অ্যাকচুয়ালি। এয়ারের মধ্যে যে ওয়াটার ভেপারটা থাকছে সে কনডেনসেশনে পার্টিসিপেট করে ফেলছে। আর শুধু তো ওয়াটার ভেপার নয়, ওয়াটার ভেপারের সাথে মাইনিউট সলিড পার্টিকেলস লাইক ডাস্ট, স্মোক, পোলেন পার্টিকেলস এটসেট্রা জয়েন করে, অ্যাড হয়, etc. facilitates condensation of water vapor around them. The solid particles joined with water vapor is called hygroscopic nuclei. ওকে, এই জিনিসগুলো হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই ওয়াটার ভেপারের সাথে অ্যাড হয়। ওকে, তাহলে কিন্তু এই যে এত বড় ক্লাউড দেখতে পাও, তো সেটা ফর্ম হচ্ছে। ওকে, একবার বুঝিয়ে দেবে কোনটা রে বল? হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই একবার। ওকে, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই হচ্ছে ভ্যারিয়াস মাইনিউট সলিড পার্টিকেলস যে ক্রিয়েট হয়, মানে শুধু যে ওয়াটার ভেপার আইস পার্টিকেলে কনভার্ট হচ্ছে তাহলে কিন্তু এত বড় ক্লাউড হচ্ছে না। ওয়াটার ভেপার যখন আইসে কনভার্ট হচ্ছে আর ক্রিস্টাল আইস ক্রিস্টালে কনভার্ট হচ্ছে, তখন তার সাথে আরো কিছু অ্যাড হচ্ছে। কি কি না, ডাস্ট পার্টিকেলস, পোলেন পার্টিকেলস, দেন স্মোক, এইগুলো অ্যাড হচ্ছে, অ্যাশেস, এগুলো অ্যাড হচ্ছে। তো এই যে পোলেন পার্টিকেলস, ডাস্ট পার্টিকেলস, স্মোক, অ্যাশেস এগুলো অ্যাড হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই হুইচ হেল্প টু ফর্ম দ্য ক্লাউড। কনডেনসেশনের জন্য তো ক্লাউড ফর্মেশন হবে না, তাই তো? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা পেজটাকে চেঞ্জ করবো না কিছু লিখবি? না, চেঞ্জ করতে পারো। ওকে, বাকিদের লেখা আছে? আমাদের লেখা হয়ে গেছে। ওকে, হুম। নেক্সট হচ্ছে ফর্মস অফ কনডেনসেশন। Okay. Condensation takes place in many forms depending on the temperature at which condensation occurs. Condensation occurring যেখানে হয়, যে প্লেসে হয়, সেই প্লেসের এয়ারের যে টেম্পারেচার তার ওপর ডিপেন্ড করে কিন্তু কন্ডেনসেশন ফর্মেশন হয়। ওকে, when the dew point temperature is above freezing point. ওকে, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0°C। তো ডিউ পয়েন্ট কি না, স্যাচুরেটেড এয়ারকে আমরা ডিউ পয়েন্ট বলি। এন্ড এই স্যাচুরেটেড এয়ার যখন সেখানে এক্সেস ওয়াটার ভেপার অ্যাড হবে, যেখান থেকে রেইনফলটা স্টার্ট হচ্ছে বা প্রেসিপিটেশন কনডেনসেশনটা স্টার্ট হচ্ছে, সেটাকে আমরা বলছি ডিউ পয়েন্ট। তো যদি 0°র ওপরে ডিউ পয়েন্টটা হয়, ধর 0°র ওপরে আমি বলছি 2°C হচ্ছে ডিউ পয়েন্ট। ওকে, condensation takes place in the form of tiny droplets of water. তো 0°C ওপরে যদি ডিউ পয়েন্টটা থাকে, মানে 0°র অ্যাবাভ যদি ডিউ পয়েন্ট থাকে, তাহলে টাইনি ড্রপলেটস অফ ওয়াটার, কনডেনসেশন হবে টাইনি ড্রপলেটস অফ ওয়াটার। যদি 0°র নিচে ডিউ পয়েন্ট থাকে, dew point is below 0°C, then water vapor directly condenses
ইনটু আইস। তুমি এখন তখন আর টাইনি ড্রপলেটস অফ ওয়াটার দেখতে পাবে না। ওকে, ওয়াটার ভেপার condenses directly into ice. Okay, condensation may take place on the earth's surface or near the earth's surface or at certain levels in the atmosphere. So forms of condensation কিভাবে হচ্ছে, the place where condensation occurs, the temperature of that place determines which type of condensation occurs at that place. তো যদি ডিউ পয়েন্ট 0 ডিগ্রির ওপরে থাকে তাহলে তুমি ওয়াটার পাবে, টাইনি ড্রপলেটস অফ ওয়াটার, ওয়াটার পেপার টাইনি ড্রপলেটস অফ ওয়াটারে কনভার্ট হয়ে যায়। আর যদি ডিউ পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে হয়, বিলো 0 ডিগ্রি সেলসিয়াস হয়, দেন ওয়াটার পেপার কন্ডেন্সেস ইনটু আইস। ওকে, ছোট ছোট আইসে কনভার্ট হবে। আচ্ছা, এরপরে কনডেনসেশন হওয়ার পরে আমরা যেটা মেইনলি দেখতে পাই দ্যাট ইজ ক্লাউড। আচ্ছা ইন্দ্রাণী, আমাকে একটা জিনিস বলতো, তোর বইতে কি টাইপস অফ ক্লাউডস আছে? হ্যাঁ আছে। ওকে, তাহলে এখানে তো টাইপস অফ ক্লাউডস নেই, তাহলে আমি টাইপস অফ ক্লাউডসটা তোকে পরে বলে দিচ্ছি। ওকে। আচ্ছা, ক্লাউড অবজারভেশন provides valuable information like মানে various type of cloud cover আমরা একটু দেখে নেব। এগুলো হচ্ছে সিম্বল অফ ক্লাউড কভার। এটা হচ্ছে 1/8 ক্লাউড স্কাই, মানে পুরো স্কাই এর যদি ওভার ক্লাউডে থাকে, মানে ওভার কোট থাকে, মানে পুরোটা ক্লাউডই থাকে, তাহলে আমরা সেটাকে 8 ধরে মানে মেজার করি, অক্টাস। ওকে, 1 অক্টাস, এটাকে বলা হয় 1 অক্টাস। তাহলে 1/8 স্কাই কভার্ড। ওকে, দেন হচ্ছে 2/8 স্কাই, তো এটাকে ধরা হয় 1/4, বিকজ 2/8 1/4। ওকে, বাট এটা হচ্ছে 2/8। নেক্সট হচ্ছে 3/8 স্কাই, 3 অক্টাস, মানে অক্টাস মানে এভাবে বলে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে 4/8, তো অবভিয়াসলি 1/2 হচ্ছে, তো দেখ হাফ স্কাই পুরো কভার্ড। দেন হচ্ছে 5/8, মানে প্রায় 5 পার্ট ক্লাউডে ঢেকে গেছে।
দেন হচ্ছে 6/8, তো 6/8 হচ্ছে 3/4 স্কাই। আচ্ছা, দেন হচ্ছে 7/8, দেন হচ্ছে ওভারকাস্ট আর ওভারকোট, মানে 8/8 1, তো এটা হচ্ছে ওভারকোট, পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকে। আচ্ছা, এরকম হচ্ছে। এটা হচ্ছে অ্যাবস্কার্ড বিকজ ধরতে পারছে না ক্লাউডের কন্ডিশন কি। আচ্ছা, এটা হচ্ছে হাই ক্লাউড। অ্যান্ড এটা হচ্ছে লো অর মিডিয়াম ক্লাউড। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু মেটেরিওলজিক্যাল স্টেশন থেকে এই সিম্বল গুলো করা হয়েছে। তারা ওয়েদার অ্যানালিসিস করে, ওয়েদার ম্যাপে জানিস তো এই ক্লাউড কভার গুলো দেওয়া থাকে, ক্লাউড কভার, উইন্ড ডাইরেকশন, এগুলো কিন্তু দেওয়া থাকে। Their shape, height and movement inform us about the condition of sky and the weather for the day. আমরা আজ বুঝতে পারবো যে পার্টলি, মোবাইলে লেখা থাকে পার্টলি ক্লাউডি অর টেন্ডেন্সি অফ প্রেসিপিটেশন, এই যে এরা বলে, এইগুলো কিভাবে বলে না, ক্লাউডের ক্যারেক্টার দেখে তারা অ্যাজিউম করতে পারে। দেখবি অনেক সময় কিন্তু ওয়েদার ফোরকাস্ট সত্যি হয়, অনেক সময় হয় না। ঠিক আছে, তো কেন হয় না, অনেক সময় প্রেডিকশনটা ঠিকঠাক মেলে না। হয়তো মনে হয়েছে কালকে পার্টলি ক্লাউডি থাকবে, বাট সেদিন দেখা গেছে ঝলমলে রোদ উঠে গেছে, কি করবে? তো সেটাই হচ্ছে ব্যাপার। ওকে, daily forecasts therefore also carry details on cloud condition. Clouds are visible masses of tiny water droplets and ice particles. They are formed by condensation. Obviously cloud formation হচ্ছে by condensation of water vapor around dust and smoke particles. Only water vapor কোনো রকম ভাবে কন্ডেনসেশন করে ক্লাউড ফর্মেশন করতে পারবে না। ওয়াটার ভেপরের সাথে স্মোক পার্টিকেলস, পোলেন পার্টিকেলস, ডাস্ট পার্টিকেলস যখন জয়েন হবে তখনই সে ক্লাউড ফর্মেশন করতে পারবে। অনলি ওয়াটার ভেপার কন্ডেন্স করে ক্লাউড ফর্মেশন মোটেই হয় না। ওকে, আচ্ছা, অবজারভেশন অফ ক্লাউড কভার or sky cover is done visually by viewing the presence of clouds in the sky. তো এই যে এইভাবে তারা সিম্বলটা বোঝায়, তারা আকাশে দেখে বোঝে যে কতটা ক্লাউড এরকম রয়েছে, দেন এইভাবে সিম্বলটা তারা ড্র করে। কারণ ম্যাপের মধ্যে, ওয়েদার ম্যাপের মধ্যে না হলে কি করে বোঝাবে যে কোন দিন কিরকম স্কাই ছিল, তাই জন্য এই সিম্বল দেখিয়ে বোঝায়। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু দেখব ডিফারেন্ট টাইপস অফ কন্ডেনসেশন, ডিউ, ফ্রস্ট অ্যান্ড ফগ, মিস্ট অ্যান্ড স্মগ। আমি একটু ওয়াশরুমে যাই। হ্যাঁ, যা। ইন্দ্রাণী, তোকে আমি এটা পিডিএফ করে পাঠিয়ে দেব। ইন্দ্রাণী, ইন্দ্রাণী শুনতে পাচ্ছিস? হ্যাঁ,
পারছি। হ্যাঁ বলছি তোকে আমি এই বইয়ের এটা পিডিএফ করে পাঠিয়ে দেবো, তোর তো বই আলাদা। হ্যাঁ ঠিক আছে। Okay. ম্যাম বল। বলছিলাম যে ক্লাস আর কত দেরি মানে চলবে, কেন কি আমার না একটু দেরির পর অফলাইন টিউশন আছে। আমি এটা 6টায় ছেড়ে দেবো। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, কারণ আমার এরপরে ওই সিবিএসসি ক্লাস 9দের ক্লাস আছে, বুঝলি তো, ওদেরই আজকে দিন থাকে। আমার তো সেদিন শরীরটা খারাপ লাগছিল, তাই জন্য করাতে পারলাম না তোদের। ঠিক আছে ma'am। 6টাতেই ছেড়ে দেবো, কারণ 6:10 থেকে ওদের শুরু হবে। একটু ওয়েট করে যাও, অদৃশ্য আসুক, আমি করিয়ে দিচ্ছি। আজকে যতটা হবে হবে, দেন আমি মানডেতে কন্টিনিউ করবো। হ্যাঁ লিখে যাচ্ছি। ওকে চল। আচ্ছা, different types of condensation. Dew occurs when water vapor condenses on blades of grass, leaves, flowers of rock particles on the ground. তো ডিউ আমরা দেখবি অনেক সময় অটাম পিরিয়ডে দেখি। কি হয় না, যখন মানে ভোরের দিকে অনেক সময় হয় যে টেম্পারেচার ডিউ পয়েন্টের নিচে চলে যাচ্ছে, বাট আমাদের এখানে তো টেম্পারেচার জানিস যে ফ্রিজিং পয়েন্টের ওপরই, 0°C ওপরই, বাট এয়ার স্যাচুরেট হয়ে যাচ্ছে, স্যাচুরেট হয়ে যাওয়ার পরে সেটা কুল ডাউন হয়ে যাচ্ছে। তো এক্সেস ওয়াটার ভেপারটা ক্যারি করতে পারছে না, সেটাই অ্যাজ আ ডিউ ক্রিয়েট হচ্ছে, গ্রাফের উপর আমরা দেখতে পাচ্ছি। The lowest layer of air in contact with ground surface gets cooled. Actually ground surface তখন কি করে, রেডিয়েশন করে ফেলে, সারা রাত ধরে তারা রেডিয়েট করে, হিটটাকে রেডিয়েট করে। তো হিটটা রেডিয়েট করার পর গ্রাউন্ড সারফেস ঠান্ডা থাকে, কোল্ড থাকে, এয়ার ওই গ্রাউন্ড সারফেসের কন্ট্যাক্টে আসে, গ্রাউন্ড সারফেসের কন্ট্যাক্টে আসলে সেও ঠান্ডা হয়ে যায়, কোল্ড হয়ে যায়, এন্ড দেন এক্সেস যে টেম্পারেচারটা রয়েছে এয়ারের, সেইটা মানে যেহেতু স্যাচুরেটেড রয়েছে, তার ধর 20°C থাকলো, সেটা 15°C চলে এলো টেম্পারেচারটা ঠান্ডা হয়ে। তো তখন ওই এক্সেস যে এয়ার মানে ওয়াটার ভেপারটা থাকছে ওই এয়ারে, সেই এক্সেস ওয়াটার ভেপারটাই তখন ডিউতে কনভার্ট হয়ে যাচ্ছে। The air gets saturated and condensation begins as droplets of water on objects near the ground. Dew occurs commonly during winter when long nights and high relative humidity favors radiational cooling of air below dew point. লং টাইম অফ উইন্টার নাইট অ্যান্ড দেন তার ভোরেও দেখতে পাওয়া যায়। তারপর যখন অটাম আসে তখন আস্তে আস্তে তো ঠান্ডা দেখবি অনেক সময় লাগে ভোরের দিকে, সেই সময় হয়। Okay. Dew occurs only when condensation takes place at temperature above 0°C. যদি দেখা যায় যে ডিউ পয়েন্ট or saturation point, air saturation point over 0° থাকে, তাহলে ডিউ ক্রিয়েট হবে। বিকজ 0°র নিচে তো আইস ক্রিয়েট হবে, তখন আমরা ফ্রস্ট দেখতে পাবো ডিউ এর জায়গায়, ইন প্লেস অফ ডিউ সেখানে আমরা ঝুড়ো ঝুড়ো বরফ দেখতে পাবো, ফ্রস্ট দেখতে পাবো, যেটা কাশ্মীরে দেখতে পাওয়া যায় ভোরবেলা উঠলে। কাশ্মীরে, দার্জিলিং এ, হিমাচল প্রদেশে যেখানে স্নোফল হয় বা খুব টেম্পারেচার নেমে যায়, টেম্পারেচার ডিক্রিজ করে যায়, সেখানে দেখতে পাওয়া যায়। When condensation takes place below 0°C, মানে ডিউ পয়েন্টটা যখন 0°C নিচে চলে যায়, বিলো 0°C চলে যায়, water vapor freezes into minute crystals of ice on objects near the ground such as leaves, grass or rock particles. This is called frost or what? Frost is harmful to cultivate plants and fruit trees. Next হচ্ছে fog, mist and smog. Okay. Fog and mist are forms of condensation
in the lower layers of atmosphere near the near ground যে atmosphere layer, troposphere, stratosphere, তো সেখানে fog and mist তুমি দেখতে পাবে। On long winter nights, এমনিও একটু শীতের সকালে উঠে কুয়াশা আমরা দেখতেই পাই, অনেক সময় গাড়ি চালানোতে হ্যাম্পার হয় বা সকালে যারা বেরোয় তাদের কুয়াশায় প্রবলেম হয় ফগের জন্য। On long winter nights, the ground cools rapidly because of radiation, heat radiation, and the layer of air above the ground, তো ধর গ্রাউন্ড সারা রাত ধরে হিট রেডিয়েট করে দিয়েছে, তো এয়ার adjacent to ground also cools by radiation, তো গ্রাউন্ড যখন রেডিয়েট করছে, হিট রেডিয়েট করছে, তো এয়ার অ্যাডজাসেন্ট টু দ্য গ্রাউন্ডের অ্যাডজাসেন্টে যে এয়ারটা রয়েছে সেও কিন্তু রেডিয়েশন অফ হিটের জন্য ঠান্ডা হয়ে রয়েছে, কুল হয়ে রয়েছে। Such cooling may reduce the temperature below the dew point. Water vapor in the lower layer of atmosphere get condensed on minute solid particles. Water vapor condense that minute solid particles, smoke particles, pollen particles, যখনই water vapor এর সাথে অ্যাড হবে তখনই কিন্তু water vapor condensation process start করে দেবে। Such condensation near the ground reduces visibility, দেখতে পায় না ইজিলি, অনেক কাছের জিনিসই দেখতে পায় না। Mist is less dense fog and visibility extends up to 2 kilometers. Mist consists of droplets of water suspended মানে এয়ারে ফ্লোট করছে in the atmosphere close to the surface of the earth. Smog is fog mixed with dust particles and smoke. দেখবে এগুলো ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নে পাওয়া যায়, যে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নে স্মোক আর ধোঁয়াটা খুব বেশি হয়, এন্ড তার সাথে যদি ফগ অ্যাড হয় তাহলে সেটা হয়ে যায় স্মগ। ওকে, স্মোক ধোঁয়া ফ্রম ফ্যাক্টরি অর যদি পলিউটেড সিটি হয় সেখানে দেখা যাবে সকালবেলা স্মোক প্লাস ফগ চোখ জ্বালা করে, স্মগের কাছে গেলে খুব চোখ জ্বালা করে। ফগ আর কুয়াশাতে তো চোখ জ্বালা করে না, ভীষণ ঠান্ডা লাগে, কিন্তু স্মগে চোখ জ্বালা করবে, ঠান্ডা লাগবে, চোখ জ্বালাও করবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রেসিপিটেশন। ওকে, আমরা অনেক সময় প্রেসিপিটেশনকে রেইনফল বলে কভার করা ট্রাই করি, বাট ইট ইজ নট। রেইনফল মিন্স প্রেসিপিটেশন, বাট প্রেসিপিটেশন মিন্স নট অনলি রেইনফল। প্রেসিপিটেশন অনেকগুলো টাইপ আছে, রেইনফল, স্নোফল, হেল, স্লিট, ব্যাস এই। ওকে, আচ্ছা, precipitation is the process by which the condensed water vapor, it is a process by which the condensed water vapor, মানে যেই ওয়াটার ভেপারটা এতক্ষণ কনডেন্স হয়েছে উইথ দ্য হেল্প অফ ডাস্ট পার্টিকেলস, পোলেন পার্টিকেলস, স্মোক পার্টিকেলস এটসেট্রা। আচ্ছা, পোলেন পার্টিকেলস কি বলতো? পোলেন পার্টিকেলস ধর সাবানের ফেনা, তারপর ফুলের পাপড়ি, এইগুলো সব মিক্স হয়ে পোলেন পার্টিকেলস ক্রিয়েট হয়। ওকে, উড়ে উড়ে গিয়ে পোলেন পার্টিকেলস ক্রিয়েট করে। তারপর ওখানের সল্ট, সল্ট অফ দ্য ওশন ইভাপোরেট হয়েছে, ওয়াটার সল্ট ওখান থেকে সি থেকে ওয়াটার ইভাপোরেট হয়েছে, ওয়াটার তো ওয়াটার ভেপার হিসেবে ইভাপোরেট করে গেছে, বাট তার সঙ্গে যে সল্টটা চলে গেছে, সল্ট, সাবানের ফেনা আর তারপরে ফুলের পাপড়ি, এগুলো দেন কিছু অ্যাসেস, এইগুলো হচ্ছে পোলেন পার্টিকেলস এর মধ্যে পড়ে। আচ্ছা, কনডেন্সড ওয়াটার ভেপার
falls to the ground in various forms. কখনো রেইনফল হিসেবে ফল করছে, কখনো স্নোফল হিসেবে ফল করছে গ্রাউন্ডে। That's right. Various forms such as rainfall, snowfall, and others. তো এবার চলে যাবো টাইপস অফ প্রেসিপিটেশন। আমি অলরেডি এখানে মেনশন করেছি। ফার্স্ট হচ্ছে রেইন। The rainfall is the most common form of precipitation. Millions of cloud particles coalesce মানে জয়েন করে। ধর মিলিয়ন অফ ক্লাউড পার্টিকেলস বেসিক্যালি ধর এখন ক্লাউড ফর্মেশন হয়েছে, কাটানের মতো এরকম ক্লাউড ফর্মেশন হয়েছে তুলোর মতো। তো যখন ক্লাউড গুলো জয়েন করে যাচ্ছে, ক্লাউড গুলো জয়েন করে একটা এরকম লার্জ ক্লাউড বডি ক্রিয়েট হচ্ছে, এরকম লার্জ ক্লাউড ফর্ম করছে। তো এই যে জয়েন করছে না, এটাকে বলা হচ্ছে কোয়ালেস। That's a large cloud form করছে to form a raindrop which becomes too heavy to remain in suspension in the cloud. তো এখন কি হচ্ছে, এই যে ক্লাউড পার্টিকেলস গুলো মিলিয়নস অফ, অ্যাকচুয়ালি আমরা যখন যতটা বড় দেখাচ্ছি এরকম তো না, আমরা দেখবি যখন ফ্লাইটে যাই আমরা ক্লাউড গুলোকে দেখতে পাই, তখন কিন্তু দেখি অনেক বড় ক্লাউড। তো সেখানে ছোট ছোট ক্লাউড পার্টিকেলস এরা কিন্তু জয়েন করতে করতে এতটা বড় লার্জ ক্লাউড পার্টিকেলস ক্রিয়েট হয়। তো সেখানে যে রেইন ড্রপটা ক্রিয়েট হয় জেনারেলি, তখন কিন্তু এত বড় একটা ক্লাউড ফর্মেশন হওয়ার পর সে হেভি হয়ে যায়। তো অবভিয়াসলি সে নিজেকে আর মেনটেন করতে পারে না, নিজেকে আর হোল্ড করে রাখতে পারে না। Such drops fall down due to their weight. হেভি ওয়েট হয়ে যাচ্ছে। Rain drops of smaller size are called drizzle. জাস্ট ড্রপ করে রেইন হয়, ছোট ছোট ফোঁটা বা ড্রিজল যেটাকে আমরা বলি। While large size particles fall down as rainfall, মানে যখন একদম প্রপার রেইন হচ্ছে, যেটাকে আমরা বলি ক্যাটস অ্যান্ড ডগ রেইন, সিভিয়ার রেইনফল হচ্ছে ধর, সেটা হচ্ছে রেইনফল। আর ছোট ছোট ড্রপলেটস পড়লে সেটাকে আমরা বলি ড্রিজেল। এই গুড়ি গুড়ি বৃষ্টি হলো তারপর থেমে গেল। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে স্নোফল। এই যে, আচ্ছা কারোর যদি বুঝতে অসুবিধা হয় একটু বল। কোনো অসুবিধা নেই। আচ্ছা ইন্দ্রাণী? না কোনো অসুবিধা নেই। ওকে, আয়রন ম্যান? না কোনো অসুবিধা নেই। ওকে, ইশিকা? না ম্যাম নেই। ওকে, snow is a powdery mass which floats in the air and settles down gradually on the ground. তারপরে তো স্নোফল হয়, যখন গ্রাউন্ডে আসো তখন স্নোফল হয়। and powdery mass which floats in the air, ফ্লাইটে করে গেলে মনেই হয় যে ভাসছে, দেখবি মেঘগুলোকে। তো অবভিয়াসলি ক্লাউড, এই যে স্নো, সেইগুলোই তো ক্লাউড ফর্মেশনটা হচ্ছে। তো যখন স্নোফল হয় মানে পার্টিকুলার রিজিয়নে যদি দেখা যায় যে টেম্পারেচার 0 ডিগ্রির ওপরে, তখন সেই আইসটা মেল্ট হয়ে বৃষ্টি হয়ে পড়ে বা রেইনফল হয়ে ফল ডাউন করে। বাট যদি দেখা যায় যে না, যেই জায়গায় ফল করছে সেই জায়গায় 0 ডিগ্রি সেলসিয়াসের বিলো টেম্পারেচার, তাহলে কিন্তু সেখানে স্নোফল হয়, আইসটা আইস হিসেবেই ফল করে।
ওকে, এবার ধর যেখানে প্রেসিপিটেশনটা হবে সেখানে যদি দেখে 0°C অ্যাবাভ টেম্পারেচার তাহলে রেইনফল হচ্ছে। আবার যেখানে ধর প্রেসিপিটেশনটা হবে তখন দেখছে যে আইস ফল করার সময় দেখছে যে 0°C বিলো টেম্পারেচার, তখন আর আইসটা মেল্ট হতে পারে না, তখন অ্যাজ আ স্নোফল সেখানে হয়, স্নোফল অকার করে। Snowfall usually occurs in winter in the middle and high latitude in the in high mountain region. High mountain region and in winter in middle high latitude আমরা snowfall observe করি। নেক্সট হচ্ছে hail. Okay. In places where there are strong vertical currents of air, the ice particles are pushed upwards. The vertical currents of air, the ice particles are pushed upwards. The vertical currents of air ice particles কে উপরে তুলে দেয়। They grow to a large size. তো ধর এরকম ছোট ছোট পার্টিকেলস ছিল, তো তাকে পুশ করা হয়েছে, ভার্টিক্যাল এয়ার পুশ করেছে, তাহলে কি হয়, জয়েন করে লার্জ পার্টিকেলস কনভার্ট হয়, লার্জ পার্টিকেলস অফ আইসে কনভার্ট হয়। Okay. Large size and fall as rounded particles of solid ice. তো তখন আবার নিজেদেরকে হোল্ড করতে পারে না, হেভি ওয়েট হয়ে যায়। তো অবভিয়াসলি অ্যাজ আ স্নো লার্জ পার্টিকেলস ফল করে, তো সেটা স্নো নয়, সেটা অ্যাকচুয়ালি হেইল। ওকে, যেহেতু বড় বড় বরফের টুকরো পড়ে। This form of precipitation is called hail. Snow হচ্ছে ঝুড়ো ঝুড়ো পড়বে, ওকে, মানে পাউডারি টাইপ অফ আইস পড়বে, সেটা হচ্ছে স্নোফল হলো। দ্য লার্জ আইস পার্টিকেলস, মানে হেইল যদি কেউ মাথায় ছড়ে না, মাথা কিন্তু মানে ব্যথা লাগবে। স্নো কিন্তু পাউডারি, ওকে, স্নো কোনো ব্যাপার নয়। The large ice particles which fall down are called hailstones. Due to their size and weight, weight খুব ভারী হয় আর সাইজ হচ্ছে বড় হয়, লার্জ হয়। Hailstones cause damage to standing crops as also, যদি ধর মানে আমি যেটা শুনেছি ইউএসএ কানাডাতে, হেইলস্টোন যদি পড়ে না গাড়ির কাচের কিন্তু খুব ক্ষতি হয়, তাই জন্য গাড়ি কাচ ফাচ সব ঢেকে রাখে। ড্যামেজ স্ট্যান্ডিং ক্রপস অ্যান্ড হাউসেস, হাউসেসের কাচের যে জানলা সেখানে খুব ক্ষতি করে, মানে ভেঙে ফেলে আর কি। Hail is generally associated with thunderstorms. Okay. Next হচ্ছে রেইনফল, টাইপস অফ রেইনফল। 3 টাইপস অফ রেইনফল রয়েছে। ফার্স্ট হচ্ছে কনভেকশনাল রেইনফল, যেটা ইকুয়াটোরিয়াল রিজিয়নে অর সারাউন্ডিং ইকুয়াটোরিয়াল রিজিয়নে দেখতে পাওয়া যায় ফ্রম 4 to 5 PM, দ্যাটস ওয়াই এটাকে 4 o'clock রেইনফলও বলা হয়। নেক্সট হচ্ছে orographic or relief rainfall, আচ্ছা, দেন হচ্ছে ফ্রন্টাল রেইনফল, সাইক্লোনিক অর ফ্রন্টাল রেইনফল। ওকে, আমি এরপর থেকে
মানডেতে কন্টিনিউ করব অ্যাকচুয়ালি এই যে এই রেইনফলের যে পার্টটা আছে এটা আমার ভিডিও করতে হবে বিকজ 7 to 9 এই তিনটে ক্লাসের স্টুডেন্টের জন্য ভিডিও করতে হবে পিকচার এগুলো দিয়ে, তো আমি সেটাই করে দেবো অ্যান্ড তোদের এরপর থেকে আমি মানডেতে কন্টিনিউ করবো। ওকে, মানডেতে 8:45 থেকে। ঠিক আছে, এই তিনটে রেইনফল আমি কিছু টাফ নয়, পিকচার দিয়ে বুঝিয়ে দিলে বুঝিয়ে যেতে পারবি। আর ইন্দ্রাণী তোর জন্য ওই টাইপস অফ ক্লাউডটা করতে হবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আবার যাদের হিস্ট্রি আছে আয়রন ম্যান আর ইন্দ্রাণী, তোরা হচ্ছে স্যাটারডে 12:30-তে জয়েন করে যা। ঠিক আছে। ঠিক আছে, আয়রন ম্যান তুই স্যাটারডেতে একটু অনলাইনে করে নে, তারপর মানডেতে আবার আসিস। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, টাটা। আর ইন্দ্রাণী তুই তোর এক্সামের পর আসিস আবার, কমুক সিচুয়েশনটা। আচ্ছা ঠিক আছে, ওকে টাটা সবাইকে, বাই বাই বাই।